এই ঘটনাটা যশোরের একটি প্রত্যন্ত গ্রামের সত্য একটি ঘটনা। আমার পাশের বাড়ির এক কাকার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। আমার বয়স তখন 6 বছর হবে। আমি এত কিছু বুঝতাম না। তবে আমার কাকা পেশায় একজন মৌলবী ছিল এবং হুজুর ছিল। তার বাবা মা তাকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করিয়েছেন। মাদ্রাসা লাইনে পড়াশোনার কারণেও তার সমস্ত পেশা বা সমস্ত কিছুই সে এই জায়গা থেকেই করে। সে বেশ কিছু বছর আমাদের সদরে একটা মাদ্রাসায় শিক্ষকতা করে এসেছেন। শিক্ষকতা শেষ করে হঠাৎ করে একদিন তিনি বাড়িতে চলে আসলেন। তার একটা ছেলে সন্তান ছিল। সে যখন বাড়িতে আসে তখনকার কথা আমার মনে আছে ভালোই। তখন আমার বয়স 6 বছর এবং আমার কাকা যখন বাড়িতে চলে আসে তখন তাদের ঘরদোর পরিষ্কার করা হয়। আমার সেই ঘটনা খুব ভালো মনে আছে। আমার কাকা কাকি এবং ছোট একটা কাকাতো ভাই ছিল, একদম পিচ্চি। তখনকার সময়ের ঘটনা। আমার কাকা এসে আমাদের মসজিদের ইমামতির দায়িত্ব নিলেন এবং আমাদের যে মসজিদ ছিল সেই মসজিদেই সে ইমামতি করতেন। তখন তার বয়স ভালোই, 30 বছরের বেশি বয়স হবে। সে যখন এখানে আসে তখন আমাদের মসজিদে কোনো ইমাম ছিল না এবং বেশ কিছু বছর ধরে সেই মসজিদে কোনো ইমাম নামাজ পড়াতেন না। এই এলাকার মুরব্বীরাই নামাজ পড়াতো। এরকমভাবে চলে আসছিল। কিন্তু আমার কাকা এই দায়িত্বটা গ্রহণ করে এবং সে এই মসজিদে ইমামতির দায়িত্ব নেয় এবং ইমামতি করতে থাকে। ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল শুক্রবার। আমার কাকা দুপুরবেলা নামাজ পড়িয়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে তার একটা দাওয়াত ছিল। আমার কাকা সেই দাওয়াতে অংশগ্রহণ করে এবং সন্ধ্যার দিকে যখন সে বাড়িতে ফেরে সে দেখে তার যে ছোট্ট সন্তানটা আছে তখন সে একটু বড় হয়েছিল, মানে হাঁটাচলা করতে পারতো, তবে বেশি বড় হয়নি, হয়তো 1.5 বছর কিংবা 2 বছরের কাছাকাছি বয়স হবে। তো সে একটা সাপের সাথে খেলা করছে এবং সেই সাপটা তার সাথে কোনো ক্ষতি করছে না। তো আমার কাকি তখন আমাদের বাড়িতে ছিল, যার কারণে তার বাচ্চাকে সে ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছিল এবং সন্ধ্যার একটু পরপর সময়ে আমার কাকা যখন বাড়িতে ফেরে তখন দেখে যে আমার সেই কাকাতো ভাইয়ের সাথে ছোট্ট একটা সাপ, একটু অন্যরকম দেখতে সাপ, গায়ের রং সম্পূর্ণ সাদা, মাথায় শিঙের মতো কিছু আছে এবং পাগড়ির মতো কোনো কিছু একটা পরা এবং বেশ মোটা তাজা একটা সাপ আমার সেই চাচাতো ভাইয়ের সাথে খেলা করছে এবং সেই সাপটা আমার চাচাতো ভাইয়ের হাঁটুর উপর বসে আছে এবং আমার চাচাতো ভাই সেই সাপটাকে মাথায় ধরে আদর করছে। আমার চাচাতো ভাই জিনিসটাকে হয়তো খেলনা মনে করেছে, যার কারণে সে খেলাধুলা করছে। আমার চাচি আমাদের বাড়িতে এসেছিল তাকে ঘুম পাড়িয়ে, কিন্তু সে যে কখন ঘুম থেকে উঠে এরকমটা করছে সেটা কারোরই খেয়াল নেই। আমার চাচা যখন বাড়ি থেকে বাড়িতে আসে, বাড়িতে আসার পরে সর্বপ্রথম সে উঠানের পর এরকম একটা জিনিস দেখতে পায় এবং সেটা মাগরিবের আজানের কিছুক্ষণ পরে ছিল, বাদ মাগরিব, তখন নামাজ পড়া হয়তো শেষ হয়ে গিয়েছে, সে নামাজ পড়ে বাড়িতে ফিরেছে। তো বাড়িতে ফেরার পর এরকম একটা জিনিস দেখে আমার চাচা ভীষণ ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে ক্যাড়াল বলে একটা জিনিস আছে যেটা দিয়ে সাধারণত খড় নাড়া হয়, সেই ক্যাড়ালটা নিয়ে আমার চাচা সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে দূর থেকেই সেই সাপটাকে সর্বপ্রথম ক্যাড়ালের যে মাথা আছে সেই মাথা দিয়ে টান দিয়ে অনেক দূরে ফেলে দেয় এবং আমার সেই চাচাতো ভাইকে কোলে তুলে নেয়। এর পরবর্তীতে চিল্লাচিল্লি করার পরে যখন আমার চাচি এবং আমার কাকারা এবং আমিও সেখানে ছিলাম, সেখানে যখন আসার পরবর্তীতে গিয়ে সবাইকে চিল্লাপাল্লা করে এবং সেই সাপটাকে দেখে, কিন্তু সেই সাপটা কোনোভাবেই সেখান থেকে যাচ্ছিল না বা অথবা নড়াচড়া কোনো কিছুই করছিল না। তো আমার কাকা পরবর্তীতে সেই ক্যাড়াল দিয়ে সেই সাপটার মাথায় জোরে আঘাত করার পরে তারা সবাই সেখানে উপস্থিত যারা ছিল সবাই শুনতে পায় যে জোরে একটা চিৎকার কেউ একটা করলো, কোনো একটা চিৎকার শোনা গেল, কোনো একটা জোরে চিৎকার শোনা গেল এবং ঠিক তখন আশপাশটা একদম, তখন কিন্তু এরকম বৈশাখ মাস বা ওরকম কোনো মাস ছিল না, সেহেতু এরকম ঝড় উঠে আসার কোনো প্রশ্নই আসে না। তো যখন আমার কাকা ওই সাপটার মাথায় জোরে বাড়ি মারলেন, একটা চিৎকার করে সেই সাপটা ফলামেলা অবস্থায় সেই সাপটা তখন সেখানে লুটিয়ে পড়লো এবং চারপাশটা একদম কালবৈশাখী ঝড়ের মতো, যেন গাছপালা সব ভেঙে যাচ্ছিল, আকাশ মেঘ করে
একদম কালো বাদলে ছেয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কালো সেই মেঘগুলো আমার মাথার উপরে, ঠিক মাথার উপরে 3 থেকে 4 হাত উপরে হবে এরকম জায়গায় আছে, এবং গাছগুলো মনে হচ্ছিল উপড়ে সব আমাদের ঘরের উপর এসে পড়বে বা আমাদের উপর এসে পড়বে। এবং এর পরবর্তীতে সবাই যখন আশেপাশে তাকাতে থাকে, তাকানোর পরে তারা দেখতে পায় যে আশেপাশে কোনো গাছপালা সব ওড়াউড়ি করছে এবং প্রচণ্ড পরিমাণ ঝড় এসেছে। তো এর পরবর্তী যখন নিচের দিকে তাকায়, সেই সাপটাকে আর সেখানে দেখা যায় না। তো সবাই মনে করে যে সাপটা হয়তো আঘাতপ্রাপ্ত হয়ে ওইখান থেকে চলে গিয়েছে, এবং এরকম সাপ কেউ কোনোদিন ওইখানে মানে দেখেনি, তার সারা জীবন এরকম কোনো সাপ দেখেনি। তো যাই হোক, এর কিছুক্ষণ বাদে ঝড়টা থেমে যায় এবং আশেপাশের পরিবেশটা একটু শান্ত হয়। তখন আমার কাকা আমার সেই কাকিকে প্রচণ্ড পরিমাণ চিল্লাপাল্লা করে এবং থাপ্পড় মারে যে এই বাচ্চাকে বাইরে ফেলে তুই কই গেছিলি, এবং বৃষ্টি ভাষায় গালাগালিও করে। তো কাকা যেরকম গালাগালি করতে পারে সেটা আমি প্রথম ওই দিন শুনি। তারপরে তারা বাড়িতে ঘরে চলে যায় এবং সব স্বাভাবিকভাবেই চলছিল। এর পরবর্তীতে যে ঘটনা ঘটে এগুলো তো আমার নিজের মুখে চোখে দেখা না, আমার কাকা পরবর্তীতে আমার দাদির কাছে মানে সবার কাছেই বলেছে এবং সবাই ঘটনাগুলো জানে। এবং যেহেতু যতটুকু অংশ আমি নিজে দেখেছিলাম ছোটোবেলা, আমার যতটুকু মনে আছে আমি ততটুকুই বলেছি। এর পরবর্তী ঘটনা যেটা হয়েছিল, আমার কাকারা নাকি রাত্রেবেলা তারা ঘুমাতে যায় এবং রাত্রেবেলা তাদের বাড়ির মানে চালের উপর, তখন তো টিনের চালওয়ালা ঘর ছিল, তো টিনের চাল হচ্ছে কেউ নতুন ঘর দিয়েছে কাকা, তো এই ঘরের মধ্যে কে যেন ওই টিনের উপর জোরে জোরে শব্দ করছিল। কাকারা সারা রাত্রে ঘুমাতে পারে না এবং সারা রাত ভরেই টিনের উপর ঢিল ফেলার শব্দ আসে এবং পাশাপাশি কে যেন হাঁটাহাঁটি করছিল, এবং সারা রাতই খুব আশেপাশে ঝড়ের মতো একটা বাতাস বইছিল হঠাৎ করেই। তো যাই হোক, ওই রাত্রে তারা এগুলোকে অগ্রাহ্য করে ঘুমিয়ে পড়ে এবং দোয়া কালাম করে ঘুমিয়ে পড়ে। তো পরবর্তী দিন যখন কাকা হচ্ছে গিয়ে মসজিদে নামাজ পড়ানোর জন্য যায়, ফজরের ওয়াক্তে যখন ওঠে, ফজরের ওয়াক্তে ওঠার পরে সে ঘুম থেকে উঠে অজু করে স্বাভাবিকভাবে মসজিদে যায় এবং মসজিদে গিয়ে মসজিদে আজান দেয়। প্রতিদিনকার মতোই সে যেগুলো করে থাকে আর কি, প্রতিদিনই সেগুলোই করে। এবং সে মসজিদে আজান দিয়ে নামাজ পড়ে সে যখন বাড়ির দিকে ফিরছিল, তখন ভোরের আলো অতটা ফোটেনি, হালকা হালকা ফুটেছে, মানে একদম কম ফুটেছে। তো আমাদের গ্রামটা ওই সময়ে রাস্তাঘাট তেমন পাকা ছিল না। আমাদের মসজিদটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে হবে, প্রায় 400-500 মিটার দূরে হবে, এবং এত দূরে মসজিদের মাঝখানে একটা ভিটা ছিল, মানে ভিটার উপর দিয়ে সবাই যেত, এবং সেই ভিটার একটু জঙ্গল ধরনের ছিল। জঙ্গল ধরনের থাকার কারণে মানে ওই দিক দিয়ে যাতায়াত করতো, মাঝখান দিয়ে যাতায়াত করার কারণে ছোট একটা রাস্তা হয়ে গিয়েছিল। তো রাস্তা দিয়ে যদি ঘুরে যেতে হয়, মাটির রাস্তা দিয়ে ঘুরে যেতে গেলে অনেক দূর পথ পড়ে, সেহেতু আমাদের বাড়িতে যারা নামাজ পড়তে যেত মসজিদে তারা এই শর্টকাটের রাস্তা ধরেই যেত। আপনারা যারা গ্রামে থেকেছেন ছোটোবেলায় তারা নিশ্চয়ই এগুলো জানেন যে এখনও অনেক জায়গায় আছে যে ভিটার উপর দিয়ে ছোটোখাটো হাঁটার রাস্তা থাকে, পায়ে হাঁটার রাস্তা। তো ওরকম রাস্তা দিয়েই হচ্ছে গিয়ে আমার কাকা নামাজ পড়তে গিয়েছিল এবং সবাই নামাজ পড়তে গিয়েছিল। আর যেহেতু আমার কাকা ওই দিক দিয়ে যাওয়া আসা করতেন বেশিরভাগ সময়, আর আমাদের বাড়িতে ওরকম কেউ নামাজ পড়তেও যেত না, হয়তো আশেপাশের কোনো জায়গা থেকে গেলে হয়তো একসাথে যেত। তো ওই দিন ও নামাজ পড়ানোর শেষে আমার কাকা হচ্ছে গিয়ে হুজুর কাকা, সে ইমামতিও করে, তো ওইখান থেকে সে একা আসছিল হেঁটে, তখন আলো তেমন একটা ফোটেনি। আমার কাকা সাধারণত নামাজ পড়ে ওই ভিটার উপর দিয়ে ওই পাশে আরেকটা জায়গা আছে জঙ্গলের মধ্যে দিয়ে সে হচ্ছে গিয়ে তার ক্ষেত দেখতে যায়, ধান লাগিয়েছিল, তখন ধান ক্ষেত দেখতে যায়। তো ওই দিন নামাজ পড়িয়ে কাকা ধান ক্ষেত দেখার জন্য ওই মেঠোর যে রাস্তা, হাঁটার যে রাস্তাটা আছে ওইটা ছাড়িয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়, এবং জঙ্গলের ওদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। আমার কাকা সেই রাস্তা ধরেই যেতে লাগলেন, এবং কিছু দূর যাবার পরে হঠাৎ করেই কাকা কিছু পায়ের আওয়াজ লক্ষ্য করলেন, এবং সে পেছনে তাকিয়ে দেখলেন প্রায় 6 ফুটের মতো লম্বা এবং বেশ হাঁটা কাটা অনেক জোয়ান 3জন মানুষ তাকে ডাক দিল এবং সে দাঁড়ালো সেইখানে। তো সেই 3জন মানুষকে দেখতে একটু অন্যরকম, তাদের মুখে লম্বা সাদা দাড়ি এবং তাদের পরনে সাদা কাপড়। আমার কাকা যে জামা পরেছিল তারাও সেরকম ধরনের জামা পরেছিল, তবে একটু অন্য ধরনের জামা বা জুব্বা যেটাকে বলে, এরকম জুব্বা আমার কাকা কখনো দেখিনি। আমার কাকা সাধারণত তসবি পড়তে যেত, তো তখন সে তসবি গুনছিল। তো হঠাৎ করে সে যখন এরকম কিছু একটা দেখতে পায়, সেটাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, এবং প্রথমে ভয় পায়, তো বুকে থুথু নিয়ে সে তাদেরকে জিজ্ঞেস করে, প্রথমে সালাম দেয়। তো সেই লোকগুলো সালামের উত্তর গ্রহণ করে
এবং তখন সেই লোকগুলো বলে যে আমাদের কি একটু সাহায্য করবেন, আমরা একটা বিপদে পড়েছি, আপনার আপনার প্রয়োজন, খুব প্রয়োজন, আপনাকে খুঁজছিলাম আমি। তো আমার কাকা তখন বলে কি যে হ্যাঁ, কী ধরনের বিপদ আর কীভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি। তো আমার কাকা প্রথমে এরকম লোকজন দেখে খুবই ভয় পেয়ে যায় শুরুতে। তো তারা অনেক লম্বা ছিল এবং অনেক মোটা তাজা ছিল এবং তাদের মনে হচ্ছিল তাদের গা এক ধরনের সাদা আলোতে ঘিরে রেখেছে, এরকম মনে হচ্ছিল। এবং চারপাশটা তখন হালকা ধোঁয়ায় ভরে উঠলো, মানে ধোঁয়ার মতো এক ধরনের পরিবেশ তখন সৃষ্টি হয়ে গেল। তো আমার কাকা এগুলোকে স্বাভাবিকভাবেই নিল, যেহেতু গ্রামের পরিবেশ এরকমভাবে হতেই পারে। তখন আমার কাকা প্রথম তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। তো বললেন কি যে আমরা পাশের অঞ্চলেই থাকি, তো আপনাকে আমাদের একজনের জানাজা পড়ায় দিতে হবে। তো আমার কাকা বললেন কি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কোথায় জানাজা? তো সে বললো কি যে আপনি আমার সাথে আসুন, কোথায় জানাজা আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তো আমার কাকা আগে পিছিয়ে তেমন কিছু তিনি জিজ্ঞেস করলেন না বা ভাবলেনও না, তিনি তাদের পিছু পিছু চলে গেলেন এবং তারা সামনে এগোচ্ছিল সেই জঙ্গলের রাস্তা ধরে। তো এই জায়গা তো আমার কাকা ছোটবেলা থেকেই বড় হয়েছে, অনেক জানাশোনা আছে, পরিচিত, সব কিছু শেষ এক প্রকার মুখস্থ তার। তো সে যাত্রাপথে হঠাৎ করেই একটা বড় ধোঁয়া আর কি, খুব আশেপাশে ধোঁয়া হচ্ছিল সেটা বলেছি, এবং সেই ধোঁয়ার মধ্যে যখন কাকা ঢুকলো এবং যখন ধোঁয়ার মধ্যে থেকে বের হলো, তখন সে সম্পূর্ণ অন্যরকম একটা জায়গা আবিষ্কার করলো। আসলে এই জায়গাটা তার গ্রামের মতো পরিচিত মনে হচ্ছে না। সে কিন্তু সামান্য একটু হেঁটেছে, খুব বেশি হেঁটেছে না, হাঁটেনি, সামান্য একটু হেঁটেছে। সে যখন সামনের দিকে আগালো তখন সে দেখলো অপরিচিত একটা জায়গা, এখানেও গ্রামের মতো কিন্তু অপরিচিত একটা গ্রাম। তো আমার কাকা তখন আর কিছু জিজ্ঞেস করলো না। তো আরেকটু সামনে হাঁটতেই আমার কাকা জিজ্ঞেস করলো এটা কোন জায়গায় এবং এটা কোন গ্রাম? তো তখন সেই মুরব্বী লোক দুজন বলল এটা আমাদের অঞ্চল, আমরা এখানে থাকি। তো আমার কাকা স্বাভাবিকভাবেই এগিয়ে গেলেন, হেঁটে গেলেন। হয়তো সে ভাবছেন যে এটা হতেই পারে, তাড়াতাড়ি হয়তো খেয়াল নেই কিংবা অন্য কোনো গ্রামে চলে এসেছি। তো এরপরে সেখানে পৌঁছানোর পরে সেখানে তাদের মতো আরও কিছু লোকজন দেখা যায় এবং আরও অনেক ওনাদের মতো আরও অনেক মুরব্বী ছিল। তো তাদের সাথে প্রথমে কথা বলে। তো সবাইকে বলে কি যে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়িয়ে যান, এখন জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তো এর পরবর্তীতে সাধারণত যেরকমভাবে জানাজা পড়ানো হয় ওরকম কোনো নিয়মে তারা দাঁড়ালো না, তারা এলোমেলোভাবে দাঁড়ালো এবং বললো কি যে তাদের এখানে নাকি জানাজা এরকমভাবে পড়ানো হয় এবং যে যেখানে দাঁড়িয়েছিল তারা সেখানে দাঁড়িয়ে থাকলো। তো তাদেরকে বলা হলো যে জানাজার নিয়ম এরকম না, জানাজার নিয়ম একমাত্র কাতারে দাঁড়িয়ে করা হয় এবং বেজোড় কাতার করতে হয়, আপনারা একটু কাতারে দাঁড়ান। তো হুজুরের কথা শুনে সবাই কাতার করে দাঁড়ালো এবং দাঁড়ানোর পরে সবাই সিরিয়াল দাঁড়ালো এবং সামনে একটা সাদা কাপড়ে মোড়ানো একটা বাঁশের উপর রাখা, বাঁশের চালার উপরে রাখা একটা লাশ। এবং কাকা দেখে বুঝতে পারলো যে এটা কোনো শিশুর লাশ হবে বা কোনো ছোট ছোট মানুষের লাশ। তো কাকা তখন সেই মুরব্বীকে জিজ্ঞেস করলেন এটা কে? তখন সে বলল কি যে এটা হচ্ছে আমার সন্তান এবং মারা গিয়েছে। তো আমার কাকা জিজ্ঞেস করলেন যে কীভাবে মারা গিয়েছে? তো সে তখন বলল কি যে কেউ ওর মাথায় আঘাত করে মেরেছে আর কি। তো এটা কাকা জিজ্ঞেস করলেন কি যে মেরেছে সে অবশ্যই কোনো খারাপ লোক ছিল, কোনো রেশারেশি শত্রুতার জের ধরে মেরেছে কিনা এগুলো জিজ্ঞেস করলো। তো তখন সে বললো কি যে না, এরকম কিছু ছিল না, এমনি এমনি মেরেছে। তো আমার কাকা সেই যে মেরেছে তার প্রতি অনেক লাঞ্ছনা বা অনেক ঘৃণা প্রকাশ করলেন এবং অনেক খারাপ কথা বললেন। তো এরপরে বললেন কি যে রুহের মাগফিরাত কামনা করি আমরা সবাই সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস পাঠ করি এবং সাথে দরুদ শরীফ পাঠ করি। তো তিনি পাঠ করলেন, পাঠ করার পরে এরপরে সে জানাজার নামাজ শুরু করলেন। জানাজার নামাজ পড়ানোর শেষে একটু দোয়া করলেন, মোনাজাত করলেন মিনিটের জন্য। তো এরপরে সে আসলে লাশটাকে একটু দেখতে চাইলেন, বলে কি যে আমি কি লাশটাকে দেখতে পারি? তো তখন সেই কাফনের কাপড় যেটা ছিল, ওটা কাফনের কাপড় বলবো নাকি অন্য কিছু, আমার কাকার ভাষ্য মতে সেটা খোলা হলো। সেটা খোলার পরবর্তীতে আমার কাকা দেখতে পেলেন যে এই শিশুটির মাথায় প্রচণ্ড পরিমাণ আঘাত করা হয়েছে এবং তার ঘাড়ের পাশ থেকে অনেকটা ফেটে গিয়েছে এবং আশপাশটা এক ধরনের রক্ত, সাধারণত জমাট বেঁধে থাকলে তো লাল রক্ত কালো হয়ে যায়, এটা একদম সাদা রক্ত ছিল, সাদা এক ধরনের পদার্থ ছিল কাকা, যেটা আমাদের কাকার ভাষ্য মতে। এবং শিশুটি দেখে যে কেউ ভয় পেয়ে যাবে এরকম বিভৎসভাবে তাকে মারা হয়েছে। তো এরপরে আমার কাকা লাশটাকে বেঁধে দিতে বলে এবং বেঁধে ফেলে। তারপরে
হুজুর সেই লোক দুজন জিজ্ঞেস করে যে আপনি শুনবেন না যে একে কে মেরেছে? এতক্ষণ তো জিজ্ঞেস করলেন যে কেউ একজন মেরেছে, কে মেরেছে সেটা শুনবেন না আপনি? এরপরে আমার কাকা স্বাভাবিকভাবে বললেন, হ্যাঁ কে মেরেছে বলুন তো? তখন তারা খুব মানে দৈব্য কণ্ঠে, যেমন ইকো হলে যেরকম শব্দ হয় না, এরকম ভাবে বলতে লাগলেন এবং সামনে খুব ভয়ঙ্কর রূপ নিয়ে বলতে লাগলেন। মনে হচ্ছিল খুব, পরিবেশটা খুবই ভয়ঙ্কর হয়ে উঠলো। বললো কি যে একে তুই মেরেছিস, এর মৃত্যুর জন্য তুই দায়ী। তোমার কাকা বললেন কি যে আমি মেরেছি মানে? আমি কিভাবে মারলাম? আর আমি এই বাচ্চাকে মারতে যাবো কিসের জন্য? আমার কি স্বার্থ আছে এই বাচ্চাকে মারার? আমার তো মনে পড়ে না যে আমি এই বাচ্চাকে মেরেছি কখনো। তো তখন সেই লোকগুলো বলেন কি যে চুপ থাক, এটা তুই করেছিস এবং তোর কাণ্ড। তুই আমাদের বাচ্চাটাকে, এই শিশু সন্তানটাকে মেরে ফেলেছিস। তোর মনে একটু মায়া দয়া হলো না এর জন্য? যার মনে জীবের প্রতি কোনো মায়া দয়া নেই, সে কি মানুষ? সে তো মানুষের থেকেও অধম। তো এগুলো বলার পরে আমার কাকা এই কিঞ্চিৎ বুঝতে পারলেন এবং তখন আমার কাকা জিজ্ঞেস করলেন যে আপনারা কারা? এরপরে তারা বললেন কি যে মূর্খ, তুই এখনো জানিস না যে আমরা কারা? আমরা হচ্ছি জিন জাতি। আমার বাচ্চা কি ক্ষতি করেছিল তোর? তোর কি ক্ষতি করেছিল? তোর বাচ্চার সাথে তো খেলাধুলা করছিল, তাই না? তোর বাচ্চাকে তোর মারছিল না, তোর বাচ্চাকে তোর দর্পণ করছিল না, ওইটা আমার শিশু ছিল। তুই সেদিন তার মাথায়, গতকালকে তুই আমার শিশুর মাথায় বাড়ি মেরে আমার শিশুকে হত্যা করেছিস। তুই চাইলে তাকে যেতে দিতে পারতি। আমার শিশু তোর শিশুর সাথে খেলছিল, তোর শিশুর সাথে ওইখানে খেলাধুলা করছিল এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম। কিন্তু পরবর্তীতে তুই যখন এরকম একটা কাণ্ড ঘটাবি, সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এবং এর জন্য তোকে পস্তাতে হবে। আমার কাকা তখন জোরে জোরে কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমি এটা ইচ্ছা করে করিনি, আমি এটাকে কোনো আমার আমার কোনো হাত ছিল না এতে। এবং তখন সেই জিনগুলো তখন সেখান থেকে উধাও হয়ে যায়, মানে গায়েব হয়ে যায় এবং তখন দৈব্য কণ্ঠে বলে যায় যে তোর কোনো দিন ভালো হবে না এবং আমি তোকে অভিশাপ দিলাম এবং এর পরবর্তীতে তোর কোনো সন্তান হবে না। তোর যদি কোনো সন্তান হয়, সেই সন্তান মৃত জন্মগ্রহণ করবে এবং তোর যে সন্তান আছে এই সন্তানও কোনোদিন থাকবে না পৃথিবীতে। এটা বলার পরে সে ওইখান থেকে চলে যায় এবং অভিশাপ দিয়ে চলে যায় এবং পরবর্তীতে আমার কাকা ওইখান থেকে চলে আসে এবং সে অনেক অনেক আকুতি মিনতি করতে থাকে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। তো তারা তো বলেছে যে জীবের প্রতি যার দয়া নেই সে অধম। এরপরে সে আমার কাকা ওইখান থেকে চলে আসে, এসে বাড়িতে চিৎকার করে বলতে থাকে যে আমার আমার সন্তান কোথায়, আমার ছেলে কোথায়। এর পরবর্তীতে চারিপাশে হচ্ছে গিয়ে ছেলেকে খোঁজাখুঁজি করা শুরু করে এবং তখন দেখি ছেলে ঘরের ভিতরে ঘুমায় আছে। তো আমার কাকা ওই দিনকার পর থেকে মানে সমস্ত ঘটনা আমার দাদি, আমার ফুফু সবাইকে খুলে বলে এবং আমাদের সবাইকে খুলে বলে। তো বলার পরে তো এটা কেন হয়েছিল সেদিন সবাই সেটা বুঝতে পারে এবং এর পরবর্তীতে আমাদের যে চাচাতো ভাই ছিল, ওই চাচাতো ভাইকে অনেক সাবধানে রাখা হতো এবং এর পরবর্তী টাইমে আমাদের মানে ওই চাচাদের প্রতি জিনেদের অত্যাচার অনেক বেশি বেড়ে যায়। তো এর বেশ কয়েক মাস পরের ঘটনা, হঠাৎ করেই একদিন আমার সেই চাচাতো ভাইকে আমাদের যে বাড়ির পেছনে যে পুকুর ছিল, সেই পুকুরের মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তো এর পরবর্তীতে আমার কাকার যতগুলো সন্তান হয়েছে সবগুলো মৃত জন্ম নিয়েছে এবং একটা সন্তানও মানে নিঃসন্তান দম্পতি বলা চলে। তো এরপর থেকে আমার কাকাদের উপর অনেক অত্যাচার করেছে সেই জিনগুলো, এখনও মাঝে মধ্যে করে, এখনও অবশ্য কমে গিয়েছে অনেকটা। এখনও কাকাদের উপর খুব মাঝে মধ্যে জিনেদের অত্যাচার করে জিনেরা। এবং পরবর্তীতে আমার কাকার 3টা সন্তান নিয়েছে সে এবং 3টাই মৃত জন্মগ্রহণ করেছে এবং এরকমভাবেই এখন পর্যন্ত চলে আসছে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনার কাছে ঘটনাটা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি আজকের ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম অনেক কিছুই আমরা দেখে থাকি, অনেক কিছুই ঘটে আমাদের আশেপাশে। তো আমরা সাপ, বিড়াল এই সমস্ত জিনিস দেখলে না মারার চেষ্টা করব, বিশেষ করে রাত্রেবেলা, কারণ এগুলো হচ্ছে গিয়ে জিনের বেশ ধরে রাত্রেবেলা বের হয় এবং আশেপাশে ঘোরাফেরা করে। তো সেহেতু এই গল্পটা সত্য একটি ঘটনা। আপনারা বিশ্বাস করেছেন কিনা জানি না, তবে এরকম অহরহ ঘটনা আছে। আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের জীবনের ঘটনা লিখে জানাতে পারেন, অথবা আপনার জানার কোনো ঘটনা যদি থাকে সেই সমস্ত ঘটনা আমাদেরকে লিখে জানাতে পারেন। অবশ্যই আমরা সেগুলো জাজ করে পাবলিশ করার চেষ্টা করব। এবং আমাদের আরেকটি চ্যানেল আছে দ্য মেগা বক্স প্রাইম, সেখানেও এরকম সত্য এবং নতুন নতুন গল্প ঘটনা পাবলিশ করা হচ্ছে।
আগামীতেও হবে, আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন বাংলায় দ্য মেগা বক্স প্রাইম লিখে সার্চ করলে চ্যানেলটা চলে আসবে, অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আপনারা সেই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ এতক্ষণ গল্পটা শোনার জন্য।